সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের প্র্যাকটিস সেটে আমার একজন ভাই 5 নম্বর যে কোশ্চেনটা আমি ডিসকাশন করেছিলাম সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট 4-এর, তো সেটার একটু ডাউট ওর কাছে আছে, ও সেটার মিলে আবার কনসেপ্টটা একবার জানতে চেয়েছে, আমি এটাকে ক্লিয়ার করার একবার চেষ্টা করি। তো বেসিক্যালি দেখো এখানে কী বলেছে, 10,000 টাকা 20% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে। অর্ধবার্ষিক যখন আমাদের বলেছে তার মানে বেসিক্যালি তোমাকে বুঝতে হবে তুমি বছরে 2বার করে সুদ পাচ্ছ। তো বেসিক্যালি আমাদের এরকম হয়, যদি আমরা 12 মাসে যদি আমাদের 20% সুদ দেওয়া হয়, 6 মাসে আমাদের সুদের হারটা কী হয়ে যাবে, 6 মাসে আমাদের সুদের হারটা কিন্তু তখন অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 10%। তাই প্রথমত আমাদের সুদের হারটাকে আমরা 10% করে দিলাম। এটা ক্লিয়ার হলো। এবার দেখো আমরা যদি 2 বছর বলেছে, তাহলে আমরা 1 বছরে সুদ পাচ্ছি 2বার, তো 2 বছরে আমরা সুদ কয়বার পাবো, 4বার। এবার বেসিক্যালি আমি বলেছিলাম যে আমাদের কিছু অনুপাত মনে রাখার, অর্থাৎ যখন আমরা 2 বছরে মনে করো জটিল সুদ বের করবো, আমরা বলেছিলাম রেশিও মনে রাখবো 2:1। যখন আমরা বলেছিলাম 3 বছরের জন্য বের করবো, তখন আমরা বলেছিলাম 3:3:1, এই অনুপাতটা মনে রাখবো। আর 4 বছরের জন্য আমি বলেছিলাম যে আমরা এই রেশিওটা মনে রাখবো, যেটা হচ্ছে 4:6:4:1। এবার তুমি বলবে যে স্যার এখানে তো 2 বছর ছিল, আমরা 4 বছরটা কেন ইউজ করব। দেখো আমরা 1 বছরের জন্য সুদ পাবো 2বার, আর 2 বছরের জন্য আমরা সুদ পাবো 4বার। তাহলে কিন্তু আমরা বেশি এরকমই চিন্তা করতে পারি যে 10,000 টাকা যেখানে সুদের হার হচ্ছে এখন 10%, তাহলে সেখানে আমরা 4বার সুদ পাবো, তাহলে আমাদের সময়টা কত বলতে পারি, 4 বছর। তাহলে সেই হিসাবে কিন্তু আমরা এই টাকাটা, এই অনুপাতটা ইউজ করব। এবার প্রশ্ন হচ্ছে কীভাবে এটাকে আমরা ইউজ করি, সেটাকে আরেকবার দেখে নিই। তাহলে তুমি চাইলে একটা স্ক্রিনশট নাও বা রাইট ডাউন করে নাও, এখান থেকে মিলে আমি পরে আবার ক্যালকুলেশন শুরু করি। তো বেসিক্যালি দেখো এটাকে আমরা কীভাবে করি। ফার্স্ট অফ অল আমাদের 10,000 টাকা আছে, 10,000 টাকা আছে, আর সুদের হার আমরা কত বললাম, 10%। 10% মানে আমরা বেসিক্যালি বলতে পেরেছি 1/10। আমাদের রেশিওটা কি আছে, 4:6:4:1। তাহলে প্রথমে আমরা কি করব, এই 10,000 টাকার 1/10 বের করব। 10,000 টাকার 1/10 কত বলবো আমরা, 1,000 টাকা। এবার এই 1,000 টাকার আমরা 1/10 বের করব, কত বলবো আমরা, 100 টাকা। 100 টাকার যদি আমরা আবার 1/10 বের করি, আমরা বলবো হচ্ছে 10 টাকা। 10 টাকার যখন আমরা 1/10 বের করবো, আমরা বলবো 1 টাকা। অর্থাৎ আমরা যে সুদটা বের করছি সেই সুদের উপরেই আবার 10% করে আমরা সুদ নিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, 4 বছর বলেছে 4বার করে নিলাম। তাহলে আমরা কি করব, এই 1000-এর সাথে গুণ করব 4, এই 100-র সাথে আমরা গুণ করব 6, এই 10-এর সাথে আমরা গুণ করব 4, আর এই 1-এর সাথে আমরা গুণ করব হচ্ছে 1। তাহলে আমরা এখানে পাচ্ছি 4,000, এখানে আমরা পাচ্ছি 600, এখানে আমরা পাচ্ছি 40, তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1। এই চারটার যোগফলটাই আমরা বলছি হচ্ছে আমাদের জটিল সুদ, যেটা হচ্ছে 4,641 টাকা। আশা করি ক্লিয়ার হলো। তাহলে আমাদের যেটা অ্যান্সারের মধ্যে মানে বেশি এগুলো সব হচ্ছে তোমার একটা করে শূন্য বেশি আছে, আমাদের যেটা এক্স্যাক্টলি অ্যান্সার হবে সেটা হচ্ছে 4,641। অপশান এ আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে। আশা করি ক্লিয়ার হলো। এবার হয়তো তুমি বুঝতে পারবে। চলো এবার আমাদের নাম্বার সিস্টেমে আজকে ডিসকাশন করা যাক। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির স্থান উল্টে লিখলে প্রাপ্ত সংখ্যার সঙ্গে আসল সংখ্যাটি যোগ করলে যোগফল কত দ্বারা বিভাজ্য হবে। দেখো যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা লিখি কি করে, সেটা আমরা লিখি হচ্ছে এইভাবে 10x + y, যেখানে তুমি ধরে নাও যে x হচ্ছে তোমার হচ্ছে 10 ঘরের অঙ্ক, আর y আমাদের হচ্ছে 1 ঘরের অঙ্ক। মনে করো আমরা লিখছি হচ্ছে 32, এটা একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারি, আমরা লিখবো হচ্ছে 10 × 3 যোগ হচ্ছে 2। তাহলে এই 2 যেটা সেটা হচ্ছে 1 ঘরের অঙ্ক, আর 3 আমাদের হচ্ছে 10 ঘরের অঙ্ক। তাই আমরা এখানে লিখলাম হচ্ছে 10x + y। এবার যদি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করি, তাহলে আমরা লিখতে পারি এটাকে হচ্ছে 10y + x। তাহলে এটা আমাদের ছিল হচ্ছে প্রকৃত সংখ্যা বা আসল সংখ্যা, আর অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করার পর যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা। এবার যদি এদেরকে আমরা যোগ করি, তাহলে কত পাবো, 10x + y আর 10y + x কে যোগ করলে 10x আর x যোগ করলে আমরা পাবো হচ্ছে 11x, আর 10y আর 11y কে যোগ করলে আমরা পাবো হচ্ছে 11y। অর্থাৎ যদি আমরা 11 কমন নিয়ে নিই, তাহলে আমরা বলতে পারি হচ্ছে x + y। তাহলে যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের যোগফল সর্বদাই 11 দ্বারা বিভাজ্য হবে। আমাদের অ্যান্সার 11। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, 5, 8, 3, 4 থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। দেখো মেনলি হচ্ছে আমাদের বলেছে 5, 8, 3, 4 থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা আমাদের কিন্তু 20 দিয়ে, 28 দিয়ে, 32 এবং 35 দিয়ে ভাগ যেতে হবে। একটু অপশানের দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু ক্লিয়ারলি আমাদের অ্যান্সার বলতে পারি, আমাদের অ্যান্সার হবে অপশান বি। এবার প্রশ্ন হচ্ছে কেন অপশান বি হবে অ্যান্সার, ব্যাপারটা দেখো। 5, 8, 3, 4 এদের 1 ঘরের অঙ্ক কত, 4,
আর এখান থেকে যদি আমি 4, 7, 1, 4 বিয়োগ করি, তাহলে 4-এর থেকে 4 বিয়োগ করলে আমাদের একই ঘরের অঙ্ক কত হবে? 0। আর একই ঘরের অঙ্ক 0 হলেই কিন্তু একমাত্র আমরা 20 দিয়ে ভাগ করতে পারবো, কারণ 20-র যে একই ঘরের অঙ্ক কত? 0। তার মানে বেসিক্যালি আমাদের একই ঘরের অঙ্ক কিন্তু 0 হতে হবে। আমরা যদি 1, 1, 2, 0 বা হচ্ছে 5, 2, 0, 0 বা 5, 6, 0, 0 বিয়োগ করি এই 5, 8, 3, 4 থেকে, তাহলে কিন্তু আমরা একই ঘরের অঙ্ক 0 পাবো না। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি। আশা করি ক্লিয়ার। তাহলে আর আমি কিছু ডিটেলসে গেলাম না, আমাদের ক্লিয়ারলি আমরা অ্যান্সার যেহেতু পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা বলেছে পি এর পি পার্সেন্ট ইকুয়ালস টু 36, তাহলে পি এর মান কত? পার্সেন্টেজও আমি এটা ডিসকাশন করেছিলাম, আমি নাম্বার সিস্টেম আবার নিয়ে নিয়েছি। খুব সহজ, পি এর পি পার্সেন্ট মানে আমরা বলতে পারি পি গুণন পি বাই আমাদের হচ্ছে 100, সেটাই আমাদের বলেছে হচ্ছে 36। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি স্কোয়ার সমান সমান 36 গুণন 100 অর্থাৎ 3600। তাহলে আমরা পি এর মান কত বলবো? সেটা হচ্ছে 60। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 4 নম্বর সংখ্যাটা দেখো, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 50কে এমন দুটি অংশে ভাগ করা হয় যাতে অংশ দুটির হচ্ছে অনন্যকের যোগফল 1/12 হয়। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে? 50কে এমন দুটি অংশে ভাগ করা হয় যাতে অংশ দুটির অনন্যকের যোগফল 1/12 হয়, তবে অংশ দুটি কী কী? আমি বেসিক্যালি বলবো কোনো আমাদের বেসিক কনসেপ্টের প্রয়োজন নেই, শুধু অপশনের উপরে টেস্ট করো। দেখো 35 আর 15 যোগ করলে 50, 20 আর 30 যোগ করলে 50, 24 আর 36 যোগ করলে কি আমাদের 50 হয়, 24 আর 36 যোগ করলে আমাদের হয় 60, তাহলে এটা তো আমাদের অ্যান্সার হবেই না। 28 আর 22 যোগ করলে হচ্ছে 50, তাহলে এ, বি আর ডি এর মধ্যেই আমাদের অ্যান্সার হবে। যদি আমরা 35-এর অনন্যক দেখি তাহলে আমাদের হচ্ছে 1/35, 15-র অনন্যক বললে 1/15, এদের যোগফল আমাদের 1/12 পাবো আমরা। 35 আর 15 লসাও কিন্তু আমরা 12 পাবো না, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে না। তুমি চাইলে আরেকবার দেখে নিতে পারো, 35 আর 15 যদি আমরা লসাও করি কত পাবো? 35 আর 15 যদি আমরা লসাও করি, আমরা বলতে পারি 5 গুণন 7 আর এদিকে আমাদের হচ্ছে 5 গুণন 3, তাহলে আমরা লসাগু বলবো হচ্ছে 105। 35 দিয়ে 105কে ভাগ করলে 3, 15 দিয়ে 105কে ভাগ করলে হচ্ছে 7, অর্থাৎ আমরা বলছি হচ্ছে 10/105, যেটা আমাদের কোনোভাবেই মিললে আমাদের 1/12 আসা সম্ভব না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। যদি আমরা হচ্ছে ডি নাম্বার অপশানটা দেখি, দেখো আমাদের বলা হচ্ছে 1/28 আর 1/22, 28 আর 22-এর হচ্ছে লসাগু যেটাই আমরা পাবো সেটা কিন্তু 12-র কোনো সময় হচ্ছে আমাদের হচ্ছে গুণিতক হবে না, তাহলে বেশি আমরা বলতে পারি এটাও আমাদের অ্যান্সার হবে না। ক্লিয়ারলি আমরা বলতে পারি যে 20 আর 30-ই আমাদের অ্যান্সার হবে। কেন? কারণ 1/20 আর 1/30 যদি আমরা হচ্ছে যোগ করি, লসাগু আমরা পাবো হচ্ছে 60, এদিকে আমরা পাচ্ছি 3, তো এদিকে আমরা পাচ্ছি 2, তাহলে 5/60 মানে আমরা বলতে পারি হচ্ছে 1/12। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, 20 আর 30 আমাদের অ্যান্সার। অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নম্বর কোশ্চেনটা বলেছে পরপর তিনটি স্বাভাবিক হচ্ছে বেজোড় সংখ্যার সমষ্টি 87 হলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? যদি আমরা এক্স ছাড়াই করতে চাই আমরা কি করব? পরপর তিনটা স্বাভাবিক বেজোড় সংখ্যা বলেছে, আমরা 87কেই 3 দিয়ে ভাগ করে দেবো। 87কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা কত পাবো? 29। তাহলে আমরা বললাম যে তিনটা সংখ্যা, 1 নাম্বার, 2 নাম্বার, এই 3 নাম্বার, এই 3 নাম্বার সংখ্যাটার মধ্যে যেটা আমরা গড় পেলাম সেটা হচ্ছে মাঝখানের সংখ্যাটা। তাহলে এর আগের সংখ্যাটা কত হবে? এই 29 থেকে 2 কমিয়ে দাও, তাহলে আমরা বলতে পারি আগের সংখ্যাটা হচ্ছে 27। আর তার যদি পরের সংখ্যাটা আমরা বের করতে চাই, 29-এর সাথে আবার 2 যোগ করে দাও, তাহলে আমরা বলবো পরের সংখ্যাটা হচ্ছে 31। আমাদের বের করতে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে সেটা হবে 27। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। তাহলে এক্স ছাড়াই কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। যদি তোমাদের মনে হয় তোমরা এক্স ধরে করবে, তাহলে আমরা এভাবে করতে পারি যে একটা সংখ্যা এক্স ধরে নাও, তারপরের সংখ্যাটা আমরা বলবো x+2 আর তারপরেরটা আমরা বলবো হচ্ছে x+4। এদের যদি আমরা যোগফল বলি, সেই যোগফলটাই আমাদের হচ্ছে 87। যোগ করো এক্স এক্স এক্স, যোগ করলে আমরা বলবো হচ্ছে 3x। 2 আর 4 যোগ করলে 6 হয়, তাহলে 87 থেকে যদি 6 বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 81। এক্সের ভ্যালু আমরা কত পাবো? সেটা হচ্ছে 27। তাহলে আমাদের সব থেকে ছোটো সংখ্যা বের করতে হচ্ছে সেটা হচ্ছে এক্সি, যেটা হচ্ছে 27 আমাদের অ্যান্সার। নাম্বার কোশ্চেনটা বলেছে, দেখো মিলিয়ে একটা আমাদের হচ্ছে সরল দেওয়া আছে, খুব সহজ অঙ্ক, আশা করি তোমরা প্রত্যেকেই পারবে, তাও আমি নিয়েছি যাদের মিলিয়ে হচ্ছে সমস্যা হয় সেই কারণে একবার নিয়ে নেওয়া। তো এখানে দেখো আমাদের বেসিক্যালি বডমাস রুলে আমরা করবো। প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করবো, এখানে 4টা পাস দেখছি আমরা, এদেরকে আমরা যোগ করব, তাহলে মিলিয়ে আমরা যোগফলটা পাবো হচ্ছে 20। তারপরে আমরা ভাগ করব হচ্ছে 5 দিয়ে। নিচে দেখো প্রথমে আমরা ভাগের কাজ করব, বেশি আমাদের যেটা হচ্ছে নিয়ম বা রুলস বলে সেটা হচ্ছে BODMAS, বডমাস রুল বেসিক্যালি আমরা বলি। প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ, তারপরে আমরা অফ বা এর বলি বাংলায়, তারপরে হচ্ছে ডিভাইড মানে হচ্ছে ডিভিশন, ভাগ,
তারপরে আমাদের মাল্টিপ্লিকেশন যেটা হচ্ছে গুণ, তারপরে আমাদের যোগ, তো তারপরে আমাদের বিয়োগ। তো এখানে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করলাম, যেটা আমরা পাচ্ছি হচ্ছে 5টা 4কে যোগ করে 20, এবার ভাগ হচ্ছে 5, নিচে আমাদের প্রথমে ভাগের কাজ করব। তাহলে এখানে আমাদের বেশি হচ্ছে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে আমরা মিলি 3টা 3 যোগ করলে 9 আর 1 যোগ করলে হচ্ছে 10। তাহলে আমরা বেশি পাচ্ছি হচ্ছে 20কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4/10, অর্থাৎ আমরা বেশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2/5। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, মান নির্ণয় করার একটা মিলিয়ে আবার একটা সরল টাইপেরই দেওয়া। আমাদের বেসিক্যালি দেখো দেওয়া আছে হচ্ছে 3√9 মাইনাস হচ্ছে 3√8 আর ইন্টু আবার হচ্ছে 9 প্লাস হচ্ছে 2√18। এটাকে আমরা কীভাবে শর্ট আউট করতে পারি বা সলভ করতে পারি? দেখো এখানে 9 যদি আমরা রুট বলি তাহলে আমরা পাবো হচ্ছে 3, আর 3-এর সাথে 3 গুণ করে আমরা পাবো হচ্ছে 9। আর 8 আছে, √8 মানে আমরা কত বলতে পারি? √8 মানে বেসিক্যালি আমরা বলতে পারি হচ্ছে 4×2, অর্থাৎ 4-এর থেকে তাহলে 2 বেরিয়ে আসবে, আর 2 এসে গুণ হবে 3-এর সাথে, তাহলে 3 দুগুণ আমরা পাচ্ছি 6, আর এটা আমাদের হচ্ছে √2। সেম গল্প এখানে দেখো 9 আমাদের থাকলো, এখানে হচ্ছে √18 আছে, √18কে আমরা কী লিখতে পারি? 9 গুণন হচ্ছে 2, তাহলে 9-এর থেকে 3 বেরিয়ে আসবে, তাহলে আমরা এই 3 এসে গুণ হবে কিন্তু 2-এর সাথে, অর্থাৎ 3 দুগুণ আমরা পাবো 6, আর এখানেও আমাদের তাহলে থাকছে হচ্ছে √2। এবার দেখো এটা আবার কি পাচ্ছি আমরা? এটা আমরা পাচ্ছি হচ্ছে a মাইনাস বি ইন্টু হচ্ছে a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এখানে আমরা পাচ্ছি হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, আর এই গুণফলটা তো আমরা প্রত্যেকেই জানি যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে a কত? 9, তাহলে আমরা লিখবো হচ্ছে 9 স্কোয়ার, বি কত আমাদের 6√2, তার উপরে আমরা লিখবো হচ্ছে হোল স্কোয়ার। 9 স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 81, 6 স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 36, আর √2 স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে আমরা বেশি বলতে পারি 81 মাইনাস হচ্ছে 72, যেটা আমরা পাবো হচ্ছে 9, আর 9 রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে 3। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। খুব সুন্দর অঙ্ক, আশা করি প্রত্যেকটা কনসেপ্ট মধ্যে ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি হচ্ছে বৃহত্তম নির্ণয় করো। এটাও একটা খুব সুন্দর অঙ্ক। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের 0.5, তারপরে যদি আমরা হোল স্কোয়ার করি, 5 স্কোয়ার করলে আমরা কত পাবো? 25 পাবো। দশমিকটা কয় ঘর পরে হবে? দশমিক আমাদের 1 ঘর পরে ছিল, যখনই স্কোয়ার করবো তাহলে দশমিকটা আমাদের হবে হচ্ছে 2 ঘর পরে, অর্থাৎ 0.25। এবার দেখো 0.49 আছে, তাহলে 49-এর রুট করলে আমরা কত পাবো? 7। দশমিক আমাদের ছিল 2 ঘর পরে, যখন আমরা রুট করে নেবো তাহলে দশমিকটা আমাদের জাস্ট 1 ঘর পরে হয়ে যাবে, অর্থাৎ 0.7। এবার এখানে দেখো এটা আমাদের হচ্ছে 0.008, এর আমরা কি করছি? ঘনমূল করছি। 8-এর ঘনমূল করলে আমরা কত পাবো? সেটা পাবো হচ্ছে 2। দশমিক আমাদের কয় ঘর পরে ছিল? 3 ঘর পরে, তাহলে জাস্ট আমাদের 1 ঘর পরে চলে আসবে, অর্থাৎ 3 ঘরের জন্য 1 ঘর 0.2, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 0.23। এবার দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের বৃহত্তম বের করতে বলেছে, তাহলে আমরা যদি 0.7-এর পরে একটা শূন্য লিখে নিই এটাতে কোনো সমস্যা নেই, 0.2-এর পরে যদি আমরা একটা শূন্য লিখে নিই এতেও আমাদের কোনো সমস্যা নেই। এবার দেখো 0.25, 0.70, আর 0.20, আর 0.23, তাহলে কোনটা বড়? তাহলে পরিষ্কার বলবো আমরা 0.70 বড়, তাহলে সেটা আমাদের অ্যান্সার কোনটা হবে? সেটা হচ্ছে 0.49, অর্থাৎ আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার হয়েছে। তবুও যদি আমাদের সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি সেটা আবার নেক্সট ভিডিওতে ডিসকাশন করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনটা বলেছে n একটি স্বাভাবিক সংখ্যা হলে n স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 1 সর্বদা বিভাজ্য হবে নিম্নলিখিত কোন সংখ্যাটি দ্বারা। এই ধরনের যদি কোনো সমীকরণ বা এক্সপ্রেশন আকারে কোনো লেটার দিয়ে যদি এইভাবে কোনো একটা সমীকরণ আমাদের দেওয়া থাকে, তো আমরা কি করব? যখনই স্বাভাবিক সংখ্যা বলা হবে আমরা প্রথমে হচ্ছে n এর মান বা x এর মান 1 থেকে বসাবো, বসানোর পরে যে ভ্যালুটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। কিন্তু এক্ষেত্রে তুমি দেখো যদি আমরা এই জায়গাটার মধ্যে আমাদের দেওয়া আছে হচ্ছে n স্কোয়ার ইন্টু হচ্ছে n স্কোয়ার মাইনাস 1, যদি আমরা n এর জায়গায় এখানে 1 বসাই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে 1 স্কোয়ার, এখানে আমরা পাচ্ছি 1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1, তার মানে এটার ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে বেসিক্যালি আমরা যখন হচ্ছে কোনো এক্সপ্রেশন বা কোনো সমীকরণে n এর মান বা x এর মান 1 রাখার জন্য 0 পাবো, আমরা কি করব? এর পরের স্বাভাবিক সংখ্যার থেকে মানটা বসাবো, অর্থাৎ 1-এর পরে স্বাভাবিক সংখ্যা কত আছে? 2, তাহলে আমরা n এর জায়গায় 2 রাখবো। তাহলে এবার তুমি 2 রাখো, তাহলে আমরা পাবো হচ্ছে এটা 2 স্কোয়ার, এখানে আমরা বলবো হচ্ছে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1, 2 স্কোয়ার করলে 4, আর 2 স্কোয়ার করলে 4 বিয়োগ 1 কত পাচ্ছি? 3। তাহলে আমাদের হচ্ছে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 12। তাহলে আমরা বলতে পারি এই আকারে যদি কোনো সংখ্যাকে আমাদের দেওয়া হয় তাহলে এই সংখ্যাটা কিন্তু সর্বদা হচ্ছে 12 দ্বারা বিভাজ্য হবে। যদি তুমি বলো যে আমি এনের জায়গায় যদি 3 রাখি, তাহলে দেখো যদি এনের জায়গায় আমি 3 রাখি তাহলে আমরা পাবো 3 স্কোয়ার, এটা পাবো আমরা 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 1,
3 স্কোয়ার করলে 9, আর 9 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে সেটা পাচ্ছি আমরা 72। এই 72 যেটা, এটা কি তাহলে 12-র গুণিতক, অর্থাৎ এটাকে 12 দিয়ে ভাগ করা যায়। তার মানে যদি আমরা বলছি যে সংখ্যাটা কিন্তু সর্বদা 12 দ্বারাই বিভাজ্য হবে। আমাদের যেটা অ্যান্সার সেটা হবে অপশন সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে যথাক্রমে 13 এবং 11 অবশিষ্ট থাকে, তবে সংখ্যা দুটির যোগফলকে 17 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। দুটি সংখ্যাকে, কোনো একটা সংখ্যাকে 17 দিয়ে ভাগ করে আমরা 13 অবশিষ্ট পেয়েছি, অন্য একটা সংখ্যাকে আবার 17 দিয়ে ভাগ করে আমরা 11 অবশিষ্ট পেয়েছি। বলেছে সংখ্যা দুটির যোগফলকে যখন আমরা 17 দিয়ে ভাগ করব তখন আমরা কত অবশিষ্ট পাবো। আমরা কি করব, যেটা অবশিষ্ট পেয়েছি সেটাকেই একবার যোগ করে দেব। 13 আর 11 যোগ করলে আমাদের কত হয়, 24। এই 24কেই তুমি ভাগ করে দাও হচ্ছে 17 দিয়ে। 24কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি আমাদের অবশিষ্ট কত থাকবে, 7। আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে নাম্বার সিস্টেম পার্ট 5-এর 10টা কোশ্চেন। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্টই ক্লিয়ার হয়েছে। তবুও যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর কে কত স্কোর করলে অবশ্যই তোমরা সেটা আমাকে মেনশন করবে। আর এই ভিডিওগুলো দিয়ে তোমাদের কতটা হেল্প হচ্ছে তোমরা সেটাও আমাকে জানাও, তাহলে আমি আরও অনেক বেশি এনকারেজমেন্টের সাথে হচ্ছে আমার কাজটাকে সিনসিয়ারলিভাবে করব। আর একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের হেল্প করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।